আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমরা তাপগতিবিদ্যা পড়ছিলাম এবং গত ক্লাসের শেষ দিকটায় আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে একটা শীতলীকরণ চক্র কিভাবে কাজ করে। সো শীতলীকরণ চক্র জাস্ট পড়ানো শুরু করছিলাম আমি গত ক্লাসের শেষে। সো আজকে যেটা করব ওই শীতলীকরণ চক্রটার ম্যাথমেটিক্যাল ডিটেইলস বা হচ্ছে গাণিতিক কি কি জিনিসপত্র আমাদের শীতলীকরণ চক্র থেকে লাগবে এবং শীতলীকরণ চক্রে কি ধরনের ম্যাথ আসতে পারে সেগুলোর ডিটেলস ইনশাল্লাহ আমি আজকে আলোচনা করব। ওকে, চলেন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, একটা মিনিট, খুব সম্ভবত নেট একটু ট্রাবল দিচ্ছে, আমি নেটটা ঠিক করে নিচ্ছি। ওকে, চলেন আমরা শুরু করি তাহলে। গত ক্লাসের যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব এবং শুরুটা করব আমরা তাহলে হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল বা শীতলীকরণ চক্রের যে গাণিতিক ডিটেইলস আছে, যে থিওরেম গুলা এখান থেকে আসতে পারে সেগুলা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তাহলে শীতলীকরণ চক্রের টোটাল 4টা সাইকেল ছিল। আমি আপনাদেরকে সাইকেল না, এখানে 4টা ধাপ ছিল। একটা চক্রের টোটাল 4টা ধাপ ছিল। তাহলে ধাপ 4টা কি কি সেগুলো আবার একটু এক্সপ্লেইন করি। এই যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপে অ্যাকচুয়ালি প্রথম ধাপটা ছিল হচ্ছে বাষ্পায়ক বা ইভাপোরেটর। এই বাষ্পায়ক কি করে? নিম্ন চাপ তরলকে নিম্নচাপ বাষ্পে রূপান্তর করে। তাহলে এইখানে চাপ পিএল, চাপ পিএল এই পাশে। সুতরাং নিম্নচাপ তরলটা বাষ্পায়কে যেয়ে নিম্নচাপ বাষ্পে পরিণত হবে। আর এই পর্যায়ে চারপাশ থেকে অ্যাকচুয়ালি তাপের শোষণ হবে, কারণ তরলকে বাষ্পে পরিণত করার জন্য তাপকে কি করতে হয়? শোষণ করতে হয়। কি কারণে শোষণ করতে হয়? সুপ্ত তাপ দরকার। এই সুপ্ত তাপ আকারে তরলটা বাষ্পে পরিণত হওয়ার সময় চারপাশ থেকে তাপ শোষণ করে। এরপর এখানে আছে একটা কম্প্রেসার বা সংকোচক। এই কম্প্রেসরের কাজ হচ্ছে নিম্নচাপ বাষ্পটাকে উচ্চচাপ বাষ্পে পরিণত করা। এখন আপনি যখনই চাপ বাড়াবেন, চাপ বাড়ালেই অ্যাকচুয়ালি এখানে তাপমাত্রাটা বেড়ে যাবে। কেন? চাপ বাড়ানো মানে অ্যাকচুয়ালি আয়তন সংকুচিত করে আনা। সুতরাং সংকোচক যেটা করবে, আয়তনটাকে সংকুচিত করলে যে গ্যাস অণুগুলো আছে এদের মধ্যে সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ বাড়ার ফলে এখানে তাপমাত্রাটা বেড়ে যাবে। সো এখানকার তাপমাত্রা তাহলে হবে টিএইচ। এইদিকে তাপমাত্রাটা কম ছিল, এই তাপমাত্রাটা ছিল টিএল। এখন এই পাশে এসে কিন্তু তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, আর সংকোচক তো নিজে নিজে কাজ করতে পারে না, ওকে বাইরে থেকে কিছু কাজ করাইতে হবে।
একটা বস্তু নিজে থেকে আসলে সংকুচিত হয় না, গ্যাসকে বাইরে থেকে সংকুচিত করাইতে হয়। তাহলে এই সংকোচকে আমাদের বাইরে থেকে একটা ওয়ার্ক ইনপুট দিতে হবে। এবার উচ্চচাপ বাষ্প উচ্চ তাপমাত্রায় যখন এইখানে কন্ডেন্সার বা ঘনীভবনের মধ্যে আসবে, এইখানে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি শীতক বা কন্ডেন্সার, এটাকে বলা হয় শীতক বা কন্ডেন্সার। এই কন্ডেন্সারের কাজ হচ্ছে এই উচ্চচাপ বাষ্পটাকে সে এখন তরলে রূপান্তর করবে। উচ্চচাপ তরল। এখন বাষ্পটা কিভাবে তরলে রূপান্তর হবে? বাষ্পটা যদি এনভায়রনমেন্টে হিট ছেড়ে দেয় তাহলে সে তরলে রূপান্তরিত হবে। তাহলে এনভায়রনমেন্টে সে এখন হিটটা ছেড়ে দিচ্ছে, কিউ এইচ। তাহলে আমি তাপ শোষণ করতেছি রেফ্রিজারেটরের ভিতর থেকে কিউ এল, আর এনভায়রনমেন্টে তাপ ছেড়ে দিচ্ছি কতটুকু, কিউ এইচ। এইবার এই উচ্চচাপ তরলটাকে আমি এইখানে এনে সম্প্রসারণ কুণ্ডলীর মধ্যে দিয়ে পাঠাবো। তাহলে সে উচ্চচাপ তরল থেকে আবার নিম্নচাপ তরলে পরিণত হবে এবং পুরা সাইকেলটা চলতে থাকবে। এটাই ছিল শীতলীকরণ চক্র পুরোটা। এখন এইখানে কি কি জিনিসপত্র আমাদের জানা দরকার, একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা আমরা যখন তাপ ইঞ্জিন পড়ছি তখন তাপের একটা অংশ কাজে রূপান্তর হয়েছে। সো কথাগুলো আমি একটু রিপিট করব, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মূল প্রবলেমগুলো এইসব জায়গায় হয়। তাপ ইঞ্জিনে তাপের একটা অংশ কাজে রূপান্তর হয়, এইখানে কিন্তু তাপের একটা অংশ কাজে রূপান্তর হচ্ছে না। এইখানে যেটা হচ্ছে, বাহ্যিকভাবে একটা কাজ করে আমরা এই যে কোনো একটা তরল পদার্থকে দিয়ে কিছু হিট অ্যাবজর্ব করে বাইরে হিট রিলিজ করতেছি। সো কাজ করতেছে কে? কাজ করতেছে এই তরলটা, কিন্তু তাকে উদ্দীপিত করতে হচ্ছে এই সংকোচক দিয়ে। যদি এই সংকোচক সিস্টেমটা আমরা না রাখি, ধরেন এই চক্রের মধ্যে এই সংকোচন ধাপটাকে আমি সরায় ফেললাম, তাহলে কি এই চক্রটা ঠিক থাকবে? থাকবে না। সো আমরা অ্যাকচুয়ালি এইখানে এক্সাম্পলটা এইভাবে দিব যে ধরেন আমি একজন, আমার কাজ করার অ্যাবিলিটি আছে কিন্তু আমি কাজ করতে চাই না। এখন ধরে তাহলে আমাকে কি মোটিভেশন দিতে হবে? এখন কেউ এসে আমাকে মোটিভেশন দিল, কাজ করা দরকার, পড়ালেখা করা দরকার, এই করলে এই হবে, সেই করলে সেই হবে, এরকম আমাকে মোটিভেশন দিয়ে গেল কিছুক্ষণ। সো আমি ধরেন মোটিভেশন খেলাম আধা ঘন্টা। আধা ঘন্টা মোটিভেশন খায়া এখন আমি এটা চিন্তা করতে পারি, আধা ঘন্টা মোটিভেশন দিলে একটু পড়া দরকার, 1 ঘন্টা পড়লাম। তাহলে খেয়াল করেন, আমাকে ইনপুট দিছে আধা ঘন্টার, আমি কিন্তু কাজ করে ফেলছি 1 ঘন্টার। আবার অন্য জিনিসও হইতে পারে, ইনপুট দিছে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়তো বা মোটিভেশন দিছে, 1 ঘন্টা মোটিভেশন শুনে তারপর ওটা হলো ধুর কি আছে দুনিয়ায় বাদ, শুনছি এক কান দিয়ে বের করে দিছে আরেক কান দিয়ে, সেটাও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। সো আমাদের এখানে এই সংকোচকের যে ইনপুটটা আসতেছে, এই ইনপুটটা আসলে কাজ না, এই ইনপুটটা হচ্ছে আমার সিস্টেমটাকে কাজ করানোর জন্য যে উদ্দীপনা দেওয়া সেইটা। সো জিনিসটা অনেকটা হচ্ছে, একটা গাড়ি আছে, গাড়িটাকে ঠেলা দিতে হবে, ঠেলা না দিলেই ইঞ্জিন চলবে না। আমি ঠেলাতে যে এনার্জি দিচ্ছি, ইঞ্জিন কিন্তু তার থেকে বেশি এনার্জিতে কাজ করতেই পারে। সো এইখানে আসলে ইফিসিয়েন্সির চিন্তাটা আসে না, এখানে যেটা আসে সেটাকে বলা হয় কো ইফিসিয়েন্ট অফ পারফরমেন্স, সিওপি। এটার পুরো ইংরেজি হচ্ছে কো ইফিসিয়েন্ট অফ পারফরমেন্স, বা কার্যকৃত সহগ। এই কার্যকৃত সহগটা হচ্ছে সিস্টেম কতটুকু কাজ করতেছে এবং এই কাজটুকু করার জন্য সিস্টেমকে কতটুকু বাইরে থেকে উদ্দীপনা বা সাপোর্ট দিতে হচ্ছে। সো সিওপি ডেফিনেশন হচ্ছে এরকম: সিস্টেম দ্বারা কৃত কাজ ডিভাইডেড বাই সিস্টেমকে উদ্দীপিত করতে
প্রদত্ত ইনপুট, এটা হচ্ছে সিওপি। তাহলে এখন সিস্টেম দ্বারা কৃত কাজ কত সেটা হচ্ছে ইস্যু। খেয়াল করেন, আমার এই চক্রটার মূল উদ্দেশ্য কি? একটা জায়গা থেকে তাপ বের করে নিয়ে আসা। তাহলে যতটুকু তাপ আমরা বের করে আনতে পারবো, যতটুকু তাপ শোষণ করতে পারবো, তাপ বের করে আনার জন্য কি আগে তাপ শোষণ করতে হবে? তাহলে যতটুকু তাপ শোষণ করতে পারবো সেটা হচ্ছে আমার সিস্টেম দ্বারা কৃত কাজ। তাহলে আমার এখানে তাপের শোষণ হচ্ছে কতটুকু? কিউ এল পরিমাণ তাপের শোষণ হচ্ছে। তার মানে সিস্টেম দ্বারা কৃত কাজ হচ্ছে এখানে কিউ এল। তাহলে সিওপি, ভিতর থেকে কিউএল পরিমাণ তাপ শোষণ করে বের করে আনছি। তাহলে কিউএল হচ্ছে আমাদের এখানে সিস্টেম দ্বারা কৃত কাজ ডিভাইডেড বাই সিস্টেমকে উদ্দীপিত করতে ইনপুট কত দিছি? ডাব্লিউ ইন। তাহলে সিস্টেমকে উদ্দীপিত করতে ইনপুট দিছি আমরা ডাব্লিউ ইন। তাহলে কিউএল বাই ডাব্লিউ ইন এটা হচ্ছে সিওপি। সো এখন যদি আমরা পুরো জিনিসটাকে আবার দেখি, পরিবেশে যে তাপটা ছেড়ে দিছি কিউ এইচ, এটা ইকুয়ালস টু কিউএল প্লাস ডাব্লিউ ইন। খেয়াল করেন, পরিবেশে আমরা যে তাপটুকু ছেড়ে দিছি এই কিউএইচটা, কিউএইচ সমান হচ্ছে কিউএল প্লাস ডাব্লিউ ইন। যে ভিতর থেকে যে পরিমাণ তাপ শোষণ করা হয়েছে আর কম্প্রেসর যে পরিমাণ কাজ করতেছে, দুইটা মিলিয়ে পরিবেশে তাপটা আমরা ছাড়তেছি কিউএইচ। তাহলে কিউএইচ সমান কিউএল প্লাস ডাব্লিউ ইন। এখান থেকে ডাব্লিউ ইন হবে কিউএইচ মাইনাস কিউএল। তাহলে আমরা সিওপিটাকে লিখতে পারি QL divided by W in equals to QL divided by QH minus QL. এখন আমরা অলরেডি পড়ে আসছি যদি প্রত্যাগামী প্রক্রিয়া হয় Q is proportionate to T, তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া হলে তাহলে সিওপি হবে TL divided by TH minus TL. সো এখানে সিওপি যত বেশি হবে একটা রেফ্রিজারেটর বা একটা এসি এর পারফরমেন্স তত ভালো। সুতরাং যে শীতলীকরণ চক্রের সিওপি যত বেশি তার পারফরমেন্স তত ভালো। দেখেন জিনিসটাকে আরেকবার রিপিট করতেছি আমি, যে ধরেন আপনাকে মোটিভেশন দিল আধা ঘন্টার, মানে ডাবলিনটা হচ্ছে 30 মিনিটস বা হাফ অ্যান আওয়ার, আর আপনি এখানে 6 ঘন্টা পড়ে ফেললেন, তাহলে সিওপি কত? 6, যেটা আপনি পড়ছেন ডিভাইডেড বাই মোটিভেশন দিছে আধা ঘন্টা বা হাফ আওয়ারের, 6/2 কত? 12। তাহলে যেখানে সিওপি যত বেশি হবে যে চক্রের, ওইটার পারফরমেন্স আলহামদুলিল্লাহ, যে শীতলীকরণ চক্রের সিওপি যত বেশি হবে তার পারফরমেন্স কি হবে? তত ভালো হবে। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি শীতলীকরণ চক্র এইটার সিওপি বের করতে শিখলাম এবং সিওপির উপর নির্ভর করবে শীতলীকরণ চক্রটা কতটুকু ইফিসিয়েন্ট। এইবার তাহলে এখান থেকে কি ধরনের ম্যাথ আসছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। কোশ্চেন, একটি রেফ্রিজারেটর কক্ষ তাপমাত্রার 2 লিটার পানি 20 মিনিট সময়ে বরফে পরিণত করতে পারে। না, আমাদের একটা রেফ্রিজারেটর আছে, এটা কক্ষ তাপমাত্রার 2 লিটার পানি 20 মিনিট সময়ে কিসে পরিণত করতে পারে? বরফে পরিণত করতে পারে।
এই রেফ্রিজারেটরটির সিওপি 2.5 হলে ব্যবহৃত পাম্পের অশ্ব ক্ষমতা কত? প্রশ্নটা আগে একটু খেয়াল করি। একটা রেফ্রিজারেটর কক্ষ তাপমাত্রার 2 লিটার পানি সে 20 মিনিট সময়ে কিসে পরিণত করতে পারে? বরফে পরিণত করতে পারে। তাহলে এই যে দেখেন 2 লিটার পানি 20 মিনিট সময়ে বরফে পরিণত করতেছে। এইখানে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করতে হবে, যে পরিমাণ তাপ শোষণ করতে হবে, ওইটাই আমার কিউএল। একটু মনোযোগ দিয়ে সাইকেলটার দিকে খেয়াল করেন। আমার এই বাষ্পায়ক যে পরিমাণ তাপ শোষণ করতেছে, এটাই হচ্ছে আমার শোষিত তাপ। এই যে চক্র দ্বারা শোষিত তাপ হচ্ছে বাষ্পায়ক যে পরিমাণ তাপ শোষণ করে, কিউএল। তাহলে এইখানে আমার 2 লিটার পানি আমি যে বরফে পরিণত করতেছি, যে পরিমাণ তাপ শোষণ করতে হবে সেটাই শোষিত তাপ, তাহলে কিউএল। এখন দেখেন কিউএলটা 2টা ধাপে নির্ণয় করতে হবে। কেন 2টা ধাপে নির্ণয় করতে হবে? কক্ষ তাপমাত্রা বলতে সাধারণত আমরা 25 ডিগ্রি সেলসিয়াসকে বুঝি। তাহলে প্রথমে 25 ডিগ্রি থেকে আমাকে 0 ডিগ্রিতে নামাইতে হবে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস হতে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে বর্জিত তাপ প্লাস 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হতে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হতে বর্জিত তাপ। দেখেন এই কিউএলটাকে আপনার শোষণ করে বাইরে বের করে নিয়ে আসতে হবে। তাহলে 25 ডিগ্রি হতে 0 ডিগ্রি এর পানিতে আপনি পরিণত করতে কতটুকু তাপ ওইখান থেকে শোষণ করতে হবে? সো আমার এম এস ডেল থিটা 2 ইন্টু এস হচ্ছে 4200, ডেল থিটা এখানে 25 প্লাস 0 ডিগ্রি এর পানি হতে 0 ডিগ্রি এর বরফে পরিণত করব, তাহলে 2 ইন্টু পানিকে বরফে পরিণত করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে সুপ্ত তাপ লাগবে। সুপ্ত তাপটা কত? 3,36,000। তো আমি এখানে লিখে রাখি পানির আপেক্ষিক তাপ। 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন বরফ গলনের সুপ্ত তাপ। 3,36,000 জুল পার কিলোগ্রাম। সো আমি ডিরেক্টলি লিখলাম, আপনারা চাইলে এখানে আরেকটা লাইন লিখে ফেলতে পারেন, এম এস ডেল থিটা প্লাস এম এল এফ। সো এখানে বরফ গলনের সুপ্ত তাপটা হচ্ছে এল এফ আর পানির আপেক্ষিক তাপ এস। সো সব লিখে দিছি। এখন তাহলে চলেন দেখি কতটুকু তাপ আমাকে শোষণ করতে হলো। আমাদেরকে তাপ শোষণ করতে হলো 2 ইন্টু 4,200 ইন্টু 25, 2,10,000 যোগ 3,36,000 যোগ সরি গুণন 2, 6,72,000। সো 2,10,000 যোগ 6,72,000 দুইটা মিলে আসবে 8,82,000 জুল। এই পরিমাণ তাপ আমার শোষণ করতে হবে। এখন সিওপি কিন্তু বলে দিছে, যেহেতু সিওপি বলেই দিছে কত 2.5, সিওপি ইকুয়ালস টু 2.5। তাহলে সিওপি যদি 2.5 হয়ে থাকে, আমাদের এখানে সিওপি সমান কিউএল ডিভাইডেড বাই ডাব্লিউ ইন।
তাহলে 2.5 ইকুয়ালস টু কিউএল কত, 8,82,000 ডিভাইডেড বাই ডাব্লিউ ইন। তাহলে ডাব্লিউ ইন ইকুয়ালস টু 8,82,000 ডিভাইডেড বাই 2.5। সুতরাং ডাব্লিউ ইন সমান 8,82,000 ডিভাইডেড বাই 2.5, 3,52,800। এই পরিমাণ কাজ কাকে করতে হচ্ছে? কম্প্রেসরকে করতে হচ্ছে। এবং কম্প্রেসর এই পরিমাণ কাজ কত সময়ে করতেছে খেয়াল করি। আমাদের এই কম্প্রেসরটা এই পরিমাণ কাজ কত সময় করতেছে? 20 মিনিট সময়ে করতেছে। তাহলে আমার টাইমটা হচ্ছে 20 মিনিট। কৃত কাজ জানি, সময় জানি, দুইটার অনুপাত থেকে আমরা কি পাবো? ক্ষমতা পাবো। তাহলে কম্প্রেসরের ক্ষমতা ডাব্লিউ ইনপুট ডিভাইডেড বাই টাইম, 3,52,800 ডিভাইডেড বাই টাইমটা হচ্ছে এখানে 20 মিনিট, 20 ইন্টু 60, এত ওয়াট। তাহলে 3,52,800 ডিভাইডেড বাই 1200, 294 ওয়াট। তাহলে এটা হচ্ছে কম্প্রেসরের ক্ষমতা। এখন এই ক্ষমতাটাকে যদি 746 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? অশ্ব ক্ষমতা পাবো। তাহলে অশ্ব ক্ষমতা 294 ডিভাইডেড বাই 746 হর্স পাওয়ার। 0.39 হর্স পাওয়ার। এই হচ্ছে আমাদের, তাহলে এই যে দেখেন শীতলীকরণ চক্রের ম্যাথ হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের আর রেফ্রিজারেশন সাইকেল বা শীতলীকরণ চক্র নিয়ে কোনো সমস্যা নাই, আমরা শীতলীকরণ চক্র বুঝে ফেললাম, পড়ে ফেললাম। এখানে একটা ছোট্ট জিনিস রিমাইন্ডার দিব আপনাদেরকে। রিমাইন্ডারটা হচ্ছে আগে যখন শুরুর দিকে এই রেফ্রিজারেটর গুলো তৈরি করা হতো তখন অ্যাকচুয়ালি ব্যবহার করা হতো সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই সিএফসি ব্যবহার করা হইতো। এইখানকার যে তরল পদার্থটা আমরা ব্যবহার করতেছি দেখেন, এই যে গোটা রেফ্রিজারেশন সাইকেল এটা কিন্তু চলতেছে একটা তরল পদার্থের কারণে, কাজটা করতেছে তরল পদার্থ। তাকে কাজ করানোর জন্য আমি বাইরে থেকে একটা উদ্দীপনা দিচ্ছি। তাহলে এই যে তরল পদার্থ যে কাজ করতেছে এইখানে এই সুনির্দিষ্ট তরল পদার্থটা আগে ব্যবহার করা হতো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, কিন্তু সিএফসি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কারণে পরের দিকে যে বিউটেন বা এই যে আইসোপ্রোপানন এই টাইপ জিনিসপত্রগুলা ব্যবহার করা শুরু হয়েছে ডিপেন্ডিং অন দা সিস্টেম। ওকে, চলেন এখন তাহলে আমরা নেক্সট যে অংশে যাব সেই অংশে যাওয়ার আগে প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র শিখে নেই। দেখেন মাঝে মধ্যে অগ্নি দুর্ঘটনার কথা শোনা যায় এবং শুনবেন যে এসি বিস্ফোরিত হয়েছে বা রেফ্রিজারেটর বিস্ফোরিত হয়েছে। সো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এসি বা রেফ্রিজারেটর বিস্ফোরিত হয় কেমনে? ঠিক আছে, তাহলে আমরা এখানে কোশ্চেনটা করি। এসি বা রেফ্রিজারেটর বিস্ফোরিত হয় কেন দুর্ঘটনাক্রমে? আপনাকে যদি কেউ এই প্রশ্নটা করে যে একটা এসি কেন বিস্ফোরিত হবে, এসির মধ্যে কি এমন আছে যেটা বিস্ফোরিত হয়ে যাবে, বা রেফ্রিজারেটর কেন বিস্ফোরিত হবে? এসি বা রেফ্রিজারেটর এরাই কিন্তু শীতলীকরণ সাইকেল। এখন এই শীতলীকরণ সাইকেলে পুরো চক্রটা চলার জন্য একটা তরল দরকার হয়, যে তরলটা অ্যাকচুয়ালি সুপ্ত তাপ শোষণ করবে, করে তাপ বর্জন করে আমাদের কোনো একটা স্পেসকে ঠান্ডা করবে। এখন আমার এই যে যখন আমি কোনো একটা শীতলীকরণ চক্র চালাচ্ছি, শীতলীকরণ চক্রে অবশ্যই কোনো না কোনো হাইড্রোকার্বন ব্যবহার করতে হয়। সো সিএফসি যে এখন ব্যবহার করতেছি না কোনো হাইড্রোকার্বন ব্যবহার করতেছি। এখন হাইড্রোকার্বন গুলা সাধারণত দাহ্য পদার্থ হয়।
সো যেহেতু এগুলো দাহ্য পদার্থ হয়, যদি উচ্চ চাপ চলে আসে, কোনো কারণে ঝাঁকি খাইছে, নাড়ানাড়ি বেশি হয়েছে, তখন ভিতরে কিন্তু এই গ্যাস অণুগুলার ছোটাছুটি বা তরল যে কণাগুলি আছে তাদের সংঘর্ষ বেড়ে যাবে। সংঘর্ষ বেড়ে গেলে এটাকে বলা হয় অটো ইগনিশন। এটাও হয়ে যেতে পারে যে কোনো কারণে আপনার ঝাঁকি খাইছে বেশি, অটো ইগনাইট হয়ে গেছে, পুরোটাই তখন বিস্ফোরিত হবে। সো আমি ব্যাখ্যাটা বলে দিলাম। সো আমি এখানে সংক্ষেপে অ্যান্সারটা বলে দিই যে যে কোনো এসি বা রেফ্রিজারেটরে শীতলীকরণ চক্র চালানোর জন্য হাইড্রোকার্বন ব্যবহার করা হয়। ব্যবহৃত হাইড্রোকার্বন দাহ্য পদার্থ বিধায় অসাবধানতাবশত বা নিয়মিত আপনার এইখানে অ্যাকচুয়ালি বাংলা শব্দটা আমি এই মুহূর্তে ঠিক মতো বলতে পারতেছি না। এটা হচ্ছে আপনার এসি বা এই রেফ্রিজারেটরকে সার্ভিসিং করতে হয়। কেন সার্ভিসিংটা করতে হয়? যাতে করে ওই হাইড্রোকার্বনটা আপনার কোনো কারণে লিক না হয়ে যায় কোনো দিকে। সো এখন আমরা অনেক সময় এই সার্ভিসিং গুলা করি না। সো নিয়মিত সার্ভিসিং বা এই সার্ভিসিং এর বাংলাটা আপনারা রিপ্লেস করে নিন অভাবে দুর্ঘটনা ঘটতে পারে। ওকে। সো তাহলে আমাদের রেফ্রিজারেশন সাইকেলের একদম সম্পূর্ণটা বুঝে ফেললাম, এবং আপনারা অবশ্যই তাহলে এখন এসি নিয়ে সাবধান থাকবেন। যে এসি যারাই ব্যবহার করেন বছরে একবার হলেও এসি সার্ভিসিং করাবেন। কেন? কোনো কারণে যাতে আপনার এসির যে ব্যবহৃত ওই যে গ্যাসটা আছে বা বিউটেনটা আছে, এই বিউটেনটা কোনো কারণে যাতে লিক না হয় কোনো দিক দিয়ে। সো সার্ভিসিং এ কিন্তু এই জিনিসগুলো এনশিওর করা হয় যে ব্যবহৃত যে লিকুইডটা আছে, যে তরল পদার্থ আছে, এই তরল পদার্থের গুণাবলী ঠিক আছে কিনা। সো আমাদের তাহলে শীতলীকরণ চক্রের ডিটেলস শেষ হলো। এখন আমরা যে জিনিসটা পড়বো এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে এনট্রপি। সো আমরা এখন পড়বো এনট্রপি ও এনট্রপির পরিবর্তন। আমি আগে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি জিনিসটা কি সেটা বুঝাবো, তারপর বইয়ের যে সংজ্ঞাগুলি আছে সেই সংজ্ঞাগুলিও একটু দেখিয়ে দিব। এনট্রপি আমি সবসময় ব্যাখ্যা করি একটু ভিন্নভাবে। দেখেন, জগতের আসলে কোনো প্রক্রিয়াই প্রত্যাগামী না। মোটামুটি জগতের সকল প্রক্রিয়াই অপ্রত্যাগামী। প্রত্যাগামী প্রক্রিয়া পাওয়া আসলে সম্ভব না, কারণ প্রত্যাগামী প্রক্রিয়া পাইতে হলে একেবারে লসলেস সিস্টেম লাগবে। এখন আপনি যদি লসলেস বা কোনো রকম কোনো অপচয় হয় না, তাপের কোনো শক্তি ক্ষয় হয় না, এরকম সিস্টেম ডিজাইন করলেও অ্যাকচুয়ালি সমস্যা কিছু থেকে যাবে। সেটাই আমি এখন আপনাদেরকে একটা একটা করে দেখাবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, ধরেন আপনি ভুট্টাকে তাপ দিলেন। ভুট্টাকে তাপ দিলে কি হয়? ক্ষয় হয়। সো আমরা ভুট্টাকে তাপ দিলাম। মানে আমরা পপকর্ন বা খই যেটাই বলি সেটা পাচ্ছি, ভুট্টাকে তাপ দিয়ে পাচ্ছি। এবার যে পরিমাণ তাপ আপনি দিছিলেন ভুট্টা থেকে পপকর্ন বা খই বানানোর জন্য, সমান পরিমাণ তাপ আপনি সরায় নেন।
এই খইটাকে আপনি ধরেন ফ্রিজে রাখলেন, তাহলে এখান থেকে তো তাপ অপসারণ হবে। সেখানে কি আর ভুট্টা পাবেন? পাবেন না। ওইখানে কি পাবেন? ঠান্ডা পপকর্ন পাবেন, নেতিয়ে যাওয়া পপকর্ন পাবেন। সো দেখেন, ভুট্টাকে তাপ দিলে খই হচ্ছে, কিন্তু খই থেকে তাপ সরিয়ে নিলে আর ভুট্টা পরিণত হচ্ছে না। সো খই থেকে যদি তাপ সরিয়ে নেই, তাহলে আমরা ঠান্ডা খই পাবো। আমরা কিন্তু আর ভুট্টা ফেরত পাবো না। সো এই যে দেখেন, জগতে মোটামুটি সকল সিস্টেমে যে অপ্রত্যাগামী, এটা থেকে বোঝা যায়। চালকে তাপ দিলে ভাত পাওয়া যায়, ভাত থেকে তাপ সরিয়ে আর চাল তৈরি করা যাবে? কোনোদিন যাবে না। এখন আপনারা রসায়নে পড়েন যে আসলে এটার রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে, সেই জন্য অ্যাকচুয়ালি এটাকে আর আগের অবস্থায় ফেরত নেওয়া যাচ্ছে না। এটা রসায়ন বিজ্ঞানের ভাষা। পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাই হচ্ছে এনট্রপি। যে যে কারণে কোনো একটা প্রত্যাগামী প্রক্রিয়ার প্রত্যাগামী থাকে না, অপ্রত্যাগামী হয়ে যায়। এই যে ভুট্টা থেকে খই করছি তাপ দিয়ে, কিন্তু খই থেকে তাপ সরিয়ে ভুট্টা পাচ্ছি না, তাহলে এই যে দেখেন, একটা প্রত্যাগামী প্রক্রিয়া আর তৈরি হইতে পারলো না। সো যে কারণে প্রত্যাগামী প্রক্রিয়াগুলো অপ্রত্যাগামী হয় তাকেই বলা হয় এনট্রপি বা বিশৃঙ্খলা। সো এনট্রপির সংজ্ঞা তাহলে আমরা কি দিচ্ছি? যে কারণে প্রত্যাগামী প্রক্রিয়া অপ্রত্যাগামী হয়ে যায়, তাকে এনট্রপি বলে। সো এই এনট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলা। কেন বিশৃঙ্খলা? আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারতেছি, কিন্তু ফেরত আসতে পারতেছি না। এখন এইখানে বইয়ের সংজ্ঞাগুলায় যদি যাই, বইয়ের সংজ্ঞাগুলা শুরু করা হয়েছে এইভাবে, খেয়াল করেন, আমার সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের অ্যাকচুয়ালি তাপমাত্রার পরিবর্তন হয়। তো বিজ্ঞানীরা এইভাবে একটা সংজ্ঞা দিছেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যা ধ্রুব থাকে তাই এনট্রপি। মানে এই সংজ্ঞাটাকে প্র্যাকটিক্যালি মিলানো যায় না বলে আমি এই সংজ্ঞাটা সবসময় পরে দিই। আগে প্র্যাকটিক্যাল সংজ্ঞা আমি দিই এই যে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সংজ্ঞা, যে যা কোনো একটা প্রত্যাগামী প্রক্রিয়াকে অপ্রত্যাগামীতে রূপান্তর করে, বা যে কারণে প্রত্যাগামী প্রক্রিয়াটা অপ্রত্যাগামী হয়ে যায় তাকে এনট্রপি বলে। এটা একদম প্র্যাকটিক্যাল সংজ্ঞা, বোঝা যাচ্ছে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যা স্থির থাকে তাই এনট্রপি, এটা কেমন যেন, মানে আমার কাছে কেমন কেমন যেন লাগে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির স্থির থাকে? এনট্রপি। তাহলে এনট্রপি কি? সেটার কিন্তু অ্যান্সার আসলে পাওয়া যায় না। তো সবসময় মাথায় রাখবো আমরা যে প্রত্যাগামী প্রক্রিয়াটা যে কারণে প্রত্যাগামী থাকতেছে না বা অপ্রত্যাগামী হয়ে যাচ্ছে, সেই কারণটাই হচ্ছে আমার এনট্রপি। আর আমরা এখানে বইয়ের সংজ্ঞা অনুযায়ী রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির বা ধ্রুব থাকে। অন্যভাবে একটা কথা বলা যায়, রুদ্ধতাপের প্রক্রিয়ায় যেহেতু পরিবেশের সঙ্গে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, তার মানে এখানে তাপ আমি দিতেওছি না, তাপ আমি নিতেছিও না। তাপ দেওয়াও হচ্ছে না, তাপ নেওয়াও হচ্ছে না, তাহলে আমাদের তাপের পরিবর্তন হবে না, মানেই হচ্ছে এনট্রপি স্থির বা ধ্রুব থাকবে। এটা নিয়ে টানা হেঁচড়ায় পরে আসবো। এখন আসলে আমরা এনট্রপিটা মেজার করতে পারি না। আমরা যেটা মেজার করি সেটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। যে একটা সিস্টেম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে তার এনট্রপির পরিবর্তন কত হবে সেটাকে আমরা মেজার করতে পারি। তাহলে এনট্রপির পরিবর্তন প্রতি একক তাপমাত্রার জন্য যে পরিমাণ
তাপের অ্যাকচুয়ালি প্রয়োজন হয় সেটাকে আমরা এন্ট্রপির পরিবর্তন আকারে সূচিত করি। আমি ডেফিনেশনটা আগে দেই, ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এই যে দেখেন, টি প্রতি একক তাপমাত্রার পরিবর্তনে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার এন্ট্রপির পরিবর্তন, ডিএস। এইভাবে আপনাদের বইপত্রে জিনিসটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন এন্ট্রপির পরিবর্তন দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন একরকম হবে, আর যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন আরেক রকম হবে। সো এক নাম্বার হচ্ছে অবস্থার পরিবর্তন হলে। বস্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাচ্ছে। তাহলে বস্তু যদি এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায় সেক্ষেত্রে তাপমাত্রা টিটা কি ধ্রুব থাকবে, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি। এখন ইন্টিগ্রেশন অফ ডিএস এটা ধরেন S1 থেকে S2 তে যাচ্ছে, কিন্তু এইখানে ইন্টিগ্রেশনে তাপমাত্রার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রাটা এখানে কি একটা ধ্রুব কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে S2 মাইনাস S1 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি। ডিকিউ কে ইন্টিগ্রেট করলে কি হবে? কিউ হবে, কিউ ডিভাইডেড বাই টি হবে, কিন্তু কিউটা এখানে কি? কিউ ইকুয়ালস টু এম এল এফ বাই টি বা এম এল ভি বাই টি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন জিনিসটা। আমার যখন অবস্থার পরিবর্তন হচ্ছে, এই অবস্থার পরিবর্তন যে সময়টুকুতে হবে ওই সময়ে আমি শুধুমাত্র সুপ্ত তাপ আকারে তাপ গ্রহণ করব বা তাপ বর্জন করব। সুপ্ত তাপের বাইরে কিন্তু কোনো তাপ নাই। এখন যদি আমি বরফকে গলতে দেই, বরফ গলনের সুপ্ত তাপ কত? mLF। আর যদি পানিকে বাষ্প করতে দেই, পানির বাষ্পীভবনের জন্য সুপ্ত তাপ কত? mLV। সুতরাং হয় mLF বা mLV হচ্ছে আমার এখন কিউটা, ডিভাইডেড বাই যে ওই সময়ের পরম তাপমাত্রা। যদি গলন করি তাহলে গলনের জন্য তাপমাত্রাটা আসবে, যদি বাষ্পীভবন করি তাহলে বাষ্পীভবনের জন্য তাপমাত্রাটা আসবে। তাহলে এটা হচ্ছে অবস্থার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন। সো এটা হচ্ছে গেল অবস্থার পরিবর্তন হলে। আর যদি অবস্থার পরিবর্তন না হয়, এখন অবস্থার পরিবর্তন না হলে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে। যতক্ষণ একটা পদার্থের অবস্থার পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা ধ্রুব থাকে, কিন্তু যদি অবস্থার পরিবর্তন না হয় সেক্ষেত্রে তাপমাত্রা ধ্রুব থাকবে না। সুতরাং যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাপমাত্রা কি আর ধ্রুব আছে? তাপমাত্রা ধ্রুব নাই। সো আমার এখানে তাপমাত্রাটা এখন পরিবর্তনশীল। সো তাহলে ইন্টিগ্রেশনটা হবে T1 থেকে T2 ডিকিউ বাই টি। সো এখন দেখেন S2 মাইনাস S1 ইকুয়ালস টু T1 থেকে T2 ডিকিউ ms ডেল টি। ডেলটিটাকে ডিটি আকারে লিখতেছি। দেখেন আমার যদি অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তনের বেলায় ডিকিউ সমান কি হবে? ms ডেল থিটা। সরি দুঃখিত, এটা অবস্থার পরিবর্তন না হলে, একটা পদার্থের অবস্থার পরিবর্তন না হলে সে যে পরিমাণ তাপ শোষণ বা বর্জন করবে সেটা ডিকিউ সমান ms ডিটি। এটা হচ্ছে অবস্থার পরিবর্তন না হলে শোষিত বা বর্জিত তাপ। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো ms লন টি, T1 থেকে T2, so ms ln T2 ডিভাইডেড বাই T1।
এই হচ্ছে আমাদের ডেল এস বা এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা এন্ট্রপির দুই রকমের পরিবর্তন পেলাম। একটা হচ্ছে যদি পদার্থের অবস্থার পরিবর্তন হয় একভাবে এন্ট্রপির পরিবর্তন করব, আর যদি পদার্থের অবস্থার পরিবর্তন না হয় অন্য আরেকভাবে এন্ট্রপির পরিবর্তন করব। এখন আমি আপনাদেরকে এন্ট্রপির পরিবর্তনের একটা ম্যাথ দিয়ে পুরা জিনিসটাই অ্যাকচুয়ালি আরো ক্লিয়ার করে দিব। আমি একটাই ম্যাথ করাবো, যে একটা ম্যাথে অ্যাকচুয়ালি সবগুলা সিনারিও ইনশাল্লাহ উঠে আসবে। সো কোশ্চেনটা করি। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কিলোগ্রাম বরফকে 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করলে এনট্রপির পরিবর্তন কত হবে? দেখেন কোশ্চেনটা কি করা হলো, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কিলোগ্রাম বরফকে আমরা 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করব, এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত হবে। তাহলে এইখানে আগে বুঝতে হবে কি কি ধাপে কাজকর্মগুলো হবে, ধাপগুলো আপনাদের বুঝতে হবে। তাহলে স্টেপ 1, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এইটা আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। -10 ডিগ্রির বরফটা 0 ডিগ্রির বরফে পরিণত হবে। তাহলে এইখানে এসে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না, অবস্থা একই আছে, পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। তাহলে এই ক্ষেত্রে ডেল এস ওয়ান ইকুয়ালস টু এম এস লন T2/T1। সো একটু স্টেপগুলা মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন আপনারা। এম, ভর কত, 2 কিলোগ্রাম বরফ, 2। কি নিয়ে কাজ করতেছি, বরফ। বরফের জন্য অ্যাকচুয়ালি আপেক্ষিক তাপটা কিন্তু 4200 না, বরফের জন্য আপেক্ষিক তাপটা হচ্ছে 2100, 2100। লন টি টুটা কত, টি টুটা এখানে কি 0 ডিগ্রি সেলসিয়াসে আসছে না, 273। আর T1টা হচ্ছে 263। তাহলে আমরা যদি এখানে 4200 ইন্টু লন 273 ডিভাইডেড বাই 263, 156.73, এককটা হচ্ছে জুল পার কেলভিন। এটা স্টেপ 1। স্টেপ 2, এবার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রির পানিতে রূপান্তর হবে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হবে। তাহলে ডেল S2 mLF/T। খেয়াল করেন একটু আগে আমি দেখাইছি আপনাদেরকে, যদি অবস্থার পরিবর্তন হয় ডেল এস সমান হয় mLF/T, যদি এটা গলে গলনাঙ্কের বেলায়, আর বাষ্পীভবনের বেলায় mLV/T। তাহলে mLF/T, এম হচ্ছে 2, LF 3,36,000। এখন এখানে টি কত বসাবো, আমার তো 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় এই ঘটনাটা ঘটতেছে, তাহলে টি হচ্ছে 273 জুল পার কেলভিন। তাহলে কত আসে দেখি, 2 × 3,36,000 ডিভাইডেড বাই 273, 2461.53 জুল পার কেলভিন। স্টেপ 3-তে যাই। এবার 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর করব। দেখেন 0 ডিগ্রি সেলসিয়াসের পানি কোথায় রূপান্তর হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হবে। তাহলে এইখানে এসে আমরা যে ডেল S3 পাবো, MS লন T2/T1, এম কত 2 কিলোগ্রাম,
এস কত এবার 4200, কারণ পানি নিয়ে কাজ করতেছি। পানির জন্য তাপটা কত 4200 লন T2/T1। T2 এখানে কত 373, আর T1টা কত তাহলে 8000 স্টেপ 4, 100°C পানি থেকে 100°C বরফ, সরি 100°C তো বরফ হয় না, 100°C বাষ্প। তাহলে আবারও 100°C পানি থেকে 100°C বাষ্পে যখন রূপান্তর করতেছি, এখানে কিন্তু আমার অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে ΔS4 ইকুয়ালস টু mLV/T, 2 × LV, 22,68,000 ডিভাইডেড বাই টি হচ্ছে এখানে 373 জুল পার কেলভিন। তাহলে 2 × 22,68,000 ডিভাইডেড বাই 373, 12,160.85 জুল পার কেলভিন। এটা হচ্ছে স্টেপ 4 ছিল। ফাইনালি আরো একটা স্টেপ আছে, স্টেপ 5। 100°C তাপমাত্রার বাষ্প, এটা রূপান্তর করব 105°C তাপমাত্রার বাষ্প। তাহলে ΔS5 ইকুয়ালস টু ms লন T2/T1 m2, এস হচ্ছে এখানে 2000। বাষ্পের যে এস, বাষ্পের জন্য যে আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপটা হচ্ছে 2000 লন T2/T1। T2 হচ্ছে এখানে 378, T1 হচ্ছে 373। তাহলে 378 ভাগ 373 লন, এটাকে গুণ করব 4000 দ্বারা, এটা আমাদেরকে দিবে 53.26 জুল পার কেলভিন। তাহলে এই যে দেখেন 5টা স্টেপে অ্যাকচুয়ালি কি হলো, এনট্রপির পরিবর্তন হলো। তাহলে মোট এনট্রপির পরিবর্তন ΔS ইকুয়ালস টু ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4 প্লাস ΔS5। তো আপনারা সবগুলা মান যোগ করে নেন, আর হচ্ছে ক্যালকুলেশন গুলো একটু রিভিউ করে নেবেন। আমি তো মানে হচ্ছে ডিরেক্টলি ক্যালকুলেশন গুলো করে যাচ্ছি, সো কাইন্ডলি একটু ক্যালকুলেশন গুলো রিভিউ করবেন, যে কোথাও হয়তো বা ক্যালকুলেটর চাপায় আমার ভুল হইতেই পারে। সো এই ক্যালকুলেশন গুলো একটু নিজেরা চেক করবেন। ওকে, তাহলে এই যে দেখেন এনট্রপি কি এবং এনট্রপির পরিবর্তন কিভাবে মেজার করতে হয় সেটা আমরা শিখলাম। এখন আমাদের এখান থেকে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে জগতের তাপীয় মৃত্যু বলতে কি বুঝো। সো আমরা এখন একটু এই এনট্রপি বা বিশৃঙ্খলা থেকে আমরা জগতের তাপীয় মৃত্যুর ব্যাপারটা শিখব। দেখেন এনট্রপির কারণে আমরা কখনোই আগের স্টেটে ফিরতে পারতেছি না। আমরা সব সময় যেখান থেকে একটা সিস্টেমকে নিয়ে যাত্রা শুরু করতেছি, ওইখানে আর সিস্টেমকে ফেরানো পসিবল না। কেন? এনট্রপির কারণে। তাহলে এই এনট্রপির কারণে কিভাবে জগতের তাপীয় মৃত্যু হবে সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলবো। দেখেন এখানে ছোট্ট একটা প্র্যাকটিক্যাল জোকস করি আমি মাঝে মধ্যে, সো প্র্যাকটিক্যাল জোকসটা একটু আপনাদের বলি। আপনারা কি একটু চিন্তা করে বলতে পারবেন ইংরেজি বর্ণমালার কোন লেটার বা বর্ণটা সবচেয়ে ঠান্ডা? ইংরেজি বর্ণমালার কোন লেটার বা বর্ণটা সবচেয়ে ঠান্ডা? তো একটু চিন্তা করেন তো দেখি, কোন লেটার বা বর্ণটা ইংরেজি বর্ণমালায় সবচেয়ে ঠান্ডা? অ্যান্সারটা হচ্ছে বি। কেন বি? বি কারণ বি এ আর সি এর মাঝখানে থাকে, এসির মাঝে যে থাকে সে ঠান্ডা হয়। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, প্র্যাকটিক্যাল জোকস বাদ, আমরা মূল জিনিসটা দেখি যে কিভাবে জগতের তাপীয় মৃত্যু হওয়া সম্ভব।
ধরেন এই মুহূর্তে বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচারটা আছে 37 ডিগ্রি সেলসিয়াস, সেই রকম গরম, মাথা খারাপ অবস্থা। 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পরিবেশের তাপমাত্রা, এটা পরিবেশের তাপমাত্রা। মানে আমি এই আলোচনাটুকুর পরে আপনারা বুঝে যাবেন আসলে এসি লাগানোটা সমাধান না, আমরা কিন্তু সেটাকেই ব্যবহার করতেছি। সো এসি লাগালাম আমি, এনভায়রনমেন্ট বা পরিবেশের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, তাহলে রুমের তাপমাত্রাটা এখন আমার কমাইতে হবে। এসি লাগাচ্ছে কেন? রুম তাপমাত্রা যাতে কমানো যায়। তাহলে রুম থেকে তাপকে শোষণ করবে, এসিটা তাপ শোষণ করবে, এসি রুম থেকে তাপ শোষণ করতেছে। তাহলে রুমের তাপমাত্রাটা ধরেন একটা কমফোর্টেবল 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি নামাইলেন, তাহলে রুমের তাপমাত্রা নামেছেন কততে? 26 ডিগ্রিতে। এখন তাহলে এসি কি তাপ শোষণ করছে না? তাহলে এসির তাপমাত্রা অবশ্যই এখন বেড়ে যাবে। খেয়াল করেন, এসি বাইরে যে কি ছাড়বে, হিটটা ছেড়ে দিবে, তাহলে এসির তাপমাত্রাটা বেড়ে গেছে। ধরেন এসির তাপমাত্রা বেড়ে হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। মানে এটা বলতেছি এসির ভিতরে থাকা যে গ্যাসটা আছে, যে গ্যাসটা অ্যাকচুয়ালি বাইরে হিটটা রিলিজ করবে, সেই গ্যাসের তাপমাত্রা হয়ে গেছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি বাইরে এনভায়রনমেন্টে হিট ছেড়ে দিছেন, হিট রিলিজড। এখন বাইরে এনভায়রনমেন্টে যখনই হিট ছাড়তেছেন, পরিবেশের তাপমাত্রা কি 37 ডিগ্রি থাকবে? এখন একটা ব্যাখ্যা সবাই বলে, সেটা হচ্ছে ওই সমুদ্র থেকে বালতি বালতি পানি তুললে সমুদ্রের পানি কদ্দুর শুকাবে। সেটা যেমন ঠিক, আবার যদি গোটা দুনিয়ার সব মানুষ প্রত্যেক দিনই সমুদ্র থেকে বালতি বালতি পানি তুলতে শুরু করে, সেক্ষেত্রে সমুদ্রের পানির লেভেলটার কিছুটা হলেও চেঞ্জ হবে। সো আমরা যদি ক্রমাগত সবাই এসি লাগাইতে শুরু করলাম, সব বাসায় এসি, তাহলে এই বিশাল বিশাল এসি লাগানোর ফলে যেটা হবে, পরিবেশের তাপমাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। 37 থেকে 38, 39, 40, 41 এভাবে বাড়বে। এখন পরিবেশের তাপমাত্রা যদি বাড়তে বাড়তে কোনো কারণে এসির তাপমাত্রা সমান হয়ে যায়, তখন কিন্তু অ্যাকচুয়ালি এসি আর পরিবেশে তাপ ছাড়তে পারবে না। মাইন্ড ইট, তাপ ছেড়ে দেওয়ার জন্য সবসময় যেটা জরুরি সেটা হচ্ছে যে তাপ ছাড়বে, মানে যার কাছ থেকে তাপটা আমরা ছেড়ে দিব এবং যে তাপ গ্রহণ করবে, এদের মধ্যে একটা তাপমাত্রার পার্থক্য লাগবে। সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপটা ছাড়তে হয়। এখন যদি এসি তাপ ছাড়তে না পারে পরিবেশে, তাহলে এসি কি কাজ করতে পারবে? পারবে না। সো তাপ আছে, কিন্তু তাপকে কাজে রূপান্তর করার যে অক্ষমতা, এটাকেই বলা হয় জগতের তাপীয় মৃত্যু। সো তাহলে আমি এখানে বলে দিচ্ছি, তাপকে কাজে রূপান্তরের অক্ষমতাকে জগতের তাপীয় মৃত্যু বলে। সো একটা সময় যে এনভায়রনমেন্টের যে হিট এবং আমার যে কোনো একটা মেশিনের হিট, এই দুইটা যদি সরি হিট না, টেম্পারেচার, এনভায়রনমেন্টের টেম্পারেচার এবং মেশিনের টেম্পারেচার যদি সেম হয়ে যায়, তাহলে মেশিন আর এনভায়রনমেন্টে হিট রিলিজ করতে পারবে না, তাপ ছেড়ে দিতে পারবে না। আর মেশিন যদি তাপ ছেড়ে দিতে না পারে, সেক্ষেত্রে সে আর চলতে পারবে না। এটাই হচ্ছে জগতের তাপীয় মৃত্যু। সুতরাং তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন, এই পর্যন্ত এসে থার্মোডিনামিক্স বা তাপ গতিবিদ্যা অধ্যায় আপনাদের বই অনুযায়ী যা যা প্রয়োজন সব শেষ হয়ে গেল। সো আমাদের তাহলে আল্লাহর রহমতে তাপ গতিবিদ্যা অধ্যায়ের একেবারে থিওরিটিক্যাল আলোচনার সমাপ্তি এখানেই। ওকে, সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।